রাসেলমেনিয়া 42 এর নাইট ওয়ান শেষ হয়ে গেছে, প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে। তাহলে রাসেলমেনিয়া 42 এর নাইট ওয়ান দেখে কি মনে হচ্ছে? ট্রিপল এইচ যে প্রমিস করেছিল যে এই বছরের রাসেলমেনিয়া লেভেলসে ডেলিভার করবে, সেটা কি করতে পেরেছে? তো এই বছরের রাসেলমেনিয়া নাইট ওয়ানের প্রত্যেকটা ম্যাচ কেমন হলো, সেই ম্যাচে কি কি হলো, কি কি সারপ্রাইজ আমরা পেলাম, সেই সব নিয়ে ভিডিওতে আলোচনা হবে। তার সাথে সাথে প্রত্যেকটা ম্যাচকে আমি আমার পার্সোনাল স্টার রেটিংসও দেবো, আর প্রত্যেকটা ম্যাচকে নিয়ে এই ভিডিওতে ভালো করে আলোচনাও করব। তো সেই জন্য ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। কিন্তু এই বছরের রাসেলমেনিয়াকে শুরু করেছিল আমাদের সি নেশন লিডার জন সিনা, যেখানে জন সিনা সবার প্রথমেই এসে বলেছিল যে এই বছরের রোড টু রাসেলমেনিয়া খুব কেওটিক ছিল। আর সেই কারণে এখন আমরা সবাই এখানে আছি, কারণ কথা বলার সময় শেষ, এবার ডেলিভার করার সময় শুরু হয়ে গেছে। আর তারপর সবাইকে বলে ওয়েলকাম টু রাসেলমেনিয়া, আর এইভাবেই রাসেলমেনিয়া শুরু হয়। কিন্তু ওই যে বললাম ডেলিভার কি করতে পেরেছে, সেটা নিয়ে চলো এবার আলোচনা করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে যেমন আমরা জানতাম রাসেলমেনিয়া শুরু করেছিল 6-ম্যান ট্যাগ টিম ম্যাচটা, যেখানে সবার প্রথমে আমরা দেখতে পাই উসোসদের এন্ট্রি হয়, যেখানে উসোসদের আজকে আবার একটা নতুন থিম সং চলে এসেছিল। তারপর এলএ নাইটের এন্ট্রি হয় একটা গাড়ি করে, আর তারপর একসাথে লোগান পল, অস্টিন থিওরি আর আইসো স্পিডের এন্ট্রেন্স হয়। আর তাদের এন্ট্রেন্সের সময় আমাদের বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল দেখানো হয়। যাই হোক না কেন, তারপর যখন ম্যাচটা শুরু হতে যায় তখন আমরা সবার প্রথমেই দেখি উসোসরা সুপার কিক মেরে লোগান পল আর অস্টিন থিওরিকে সাইড করে দিয়েছিল, আর এলএ নাইট আর আইসো স্পিড ম্যাচটাকে শুরু করেছিল। এবার এই পুরো ম্যাচের গল্প এটাই ছিল যে আইসো স্পিড যেহেতু এই বিজনেসের নতুন, আর এটা তার বলা যেতে পারে প্রথম ম্যাচ ডাব্লিউডাব্লিউই, তার সেটাও রাসেলমেনিয়ায়। আইসো স্পিডের উপর একটু প্রেশার তো ছিল, আর আইসো স্পিড ভাবছিল, মানে একটা দুটো মুভ দিয়ে ভাবছিল সে কি না কি করে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেইগুলোতে কিছুই হচ্ছিল না। আমরা দেখছিলাম এলএ নাইট সেই মুভগুলোকে সেল করছিল না, তাড়াতাড়ি উঠে যাচ্ছিল। তারপরে এই ম্যাচে ট্যাগ ইন হয় লোগান পল আর অস্টিন থিওরির, তারপর ম্যাচটা চলতে থাকে। কিন্তু এই ম্যাচের ফিনিশ কিছুটা এইভাবে হয়, যেমন বললাম পুরো ম্যাচের গল্প এটাই ছিল যে যখনই আইসো স্পিড রিংয়ে যাচ্ছে তখনই আইসো স্পিড মার খাচ্ছে, সে অনেক কিছু করার চেষ্টা করছে, সে কিছু হাই ফ্লাইং মুভও দিয়েছিল, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হচ্ছিল না, সে প্রত্যেকবার মারই খেয়ে যাচ্ছিল। এবার আলটিমেটলি আমরা দেখতে পাই যখন আইসো স্পিড একসময় ট্যাগ পায়, সে তখন এলএ নাইটকে একটা ধাক্কা মারে, আর তারপর এলএ নাইট সোজা গিয়ে পড়ে লোগান পলের উপর, আর তারপর লোগান পল এই ম্যাচ থেকে ছিটকে যায়। তখন ওই দিক থেকে অস্টিন থিওরি খুব রেগে যায় যে তুই কী করছিস, তুই তো আমাদের টিমের জন্যই বিপদ ডেকে আনছিস। তো তারপর আমরা দেখতে পাই যে অস্টিন থিওরি আর আইসো স্পিড মিলে কিছু একটা প্ল্যান করেছিল, যেটাকে তারা এক্সিকিউট করার চেষ্টা করে, কিন্তু আইসো স্পিড সেই প্ল্যানটাকে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারে না। আর তখন আমরা দেখতে পাই যে ওই দিক থেকে এলএ নাইট আবার জেগে যায়, আর এলএ নাইট সুযোগ বুঝে অস্টিন থিওরিকে একটা বিএফটি মেরে দেয়, আর বিএফটি মারার পর অস্টিন থিওরিকে পিন করে দেয়, আর এলএ নাইট আর উসোস এই ম্যাচটা তাদের টিমের জন্য জিতে যায়। এবার এই ম্যাচটা জিতে উসোস আর এলএ নাইট সবে সেলিব্রেট করতে করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই লোগান পল খুব রেগে যায়। লোগান পলের মনে হয় শুধুমাত্র আইসো স্পিডের কারণে তাদের টিম এই ম্যাচটা হেরেছে, আর পুরো রাগটা লোগান পল আইসো স্পিডের উপর দেখাচ্ছিল। সবার প্রথমে সে আইসো স্পিডকে মারে, তারপর আইসো স্পিডকে রিংয়ের বাইরে নিয়ে যায়, অ্যানাউন্সার টেবিলের উপর একটা আছাড় মারে আইসো স্পিডকে। আর এইসব দেখে মনে হয় যে আইসো স্পিড বেচারার কাছে কিছুই করার নেই, সে পুরো বুলি হচ্ছে এদের দ্বারা। তখন আমরা দেখতে পাই যে অবশেষে উসোস আর এলএ নাইট আইসো স্পিডকে বাঁচাতে আসে। সবার প্রথমে আমরা দেখতে পাই যে অস্টিন থিওরিকে উসোসের একটা 1D লাগিয়ে দেয়, মানে লোগান পলকেও লাগিয়ে দেয়, আর তারপর লোগান পলকে নিয়ে যায় টেবিলে, যেখানে এলএ নাইট লোগান পলকে সে অ্যানাউন্সার টেবিলে শুইয়ে দেয়। আর তারপর উসোস আর এলএ নাইট স্পিডকে বলে যে এটা তোর মোমেন্ট, নিয়ে একটা রাসেলমেনিয়া মোমেন্ট ক্রিয়েট কর। আর যেইভাবে লোগান পল প্রত্যেকবার রিংয়ের কর্নার থেকে অ্যানাউন্সার টেবিলে একটা ফ্রগ স্প্ল্যাশ টাইপের মারে, ঠিক সেমভাবে আজকে যখন লোগান পল অ্যানাউন্সার টেবিলে পড়েছিল তখন আইসো স্পিড একটা আইসো স্প্ল্যাশ মেরে দিয়েছিল লোগান পলের উপর, যেটা দুর্দান্ত ছিল। সেটাকে ড্রোন শটের মাধ্যমে আমাদের দেখানো হয়, আর সেটা বলা যেতে পারে আজকের রাসেলমেনিয়ার ভাইরাল মোমেন্টও ছিল। আর এইভাবে লোগান পলের অবস্থা খারাপ করে দেয়। তারপর উসোস আর এলএ নাইট আইসো স্পিডকে সেখান থেকে তুলে রিংয়ে নিয়ে যায়, আর তারপর রিংয়ে গিয়ে সবাই ইট করতে থাকে। তো ম্যাচটা থেকে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম হয়তো ম্যাচটা ততটা ডেলিভার করেনি, আর এর একটা কারণও ছিল, যেহেতু প্রথম 1 ঘন্টা ESPN 2-তে দেখানোর কথা ছিল, তাই দুটো ম্যাচের কাছে 1 ঘন্টাই টাইম ছিল। সেই কারণেই হয়তো এই ম্যাচটার লেন্থ অনেকটা ছোট করে দেওয়া হয়েছিল। যেই মোমেন্টটা হয়তো আমরা ম্যাচের মধ্যে দেখতে পেতাম, কিন্তু সেটা ম্যাচের শেষে আমরা দেখেছি। আর ম্যাচটা
যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাই বলবো এক্সপেকটেশনের থেকে কম ডেলিভার করেছে, কিন্তু ওই আর কি মোটামুটি ঠিকঠাক ম্যাচ ছিল। আর এই পুরো ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয় তাহলে এই ম্যাচটাকে আমি 5 স্টার্সের মধ্যে দেবো 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। তো আমার কাছে ম্যাচটা ঠিকঠাক ছিল, কিন্তু হ্যাঁ রাসেলমেনিয়ার শুরুর ম্যাচ যেহেতু ছিল আরেকটু হয়তো ভালো হতে পারতো। যাই হোক না কেন, এবার শুরু হয় দ্বিতীয় ম্যাচ, যেটা ছিল ড্রু ম্যাকেন্টায়ার আর জেকব ফাটুর মধ্যে আনস্যাংশনড ম্যাচ। এবার যেমন বললাম 1 ঘন্টার মধ্যে এই ম্যাচটাও শেষ হওয়ার কথা ছিল, আর তখন টাইম বেঁচেছিল মোটে আধ ঘন্টা। তখন আমি বুঝে গেছিলাম যে এই ম্যাচটাও খুব একটা বেশিক্ষণ চলবে না। তো আমরা দেখতে পাই এই ম্যাচটা প্রথম থেকে ফার্স্ট পেস অ্যাকশনে চলতে থাকে, যেখানে আমরা জেকব ফাটুর স্পেশাল এন্ট্রেন্স দেখতে পেয়েছিলাম আগুনের সাথে। ড্রু ম্যাকেন্টায়ারও তার এন্ট্রেন্স করছিল, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার এন্ট্রেন্স করতে করতে আমরা দেখতে পাই জেকব ফাটু তার উপর অ্যাটাক করে দেয়। আর তারপর যেহেতু আনস্যাংশন ম্যাচ ছিল, কোনো ডিসকোয়ালিফিকেশন তো ছিল না, জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে মেরে রিং সাইডে নিয়ে আসে। আর তারপর যখন ম্যাচটা শুরু হয় তখন আমরা দেখতে পাই জেকব ফাটু ধীরে ধীরে সব ওয়েপন্স বের করতে শুরু করে। সে চেয়ার বের করে, দুটো টেবিল বের করে, আর তারপর যখন জেকব ফাটু টুল বক্স বের করে, সেই টুল বক্সটা দেখার পর ড্রু ম্যাকেন্টায়ারের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ হেল ইন আ সেলে সিএম পাঙ্ক ওই টুল বক্স দিয়ে ড্রু ম্যাকেন্টায়ারের অবস্থা খারাপ করে দিয়েছিল। যাই হোক না কেন, তারপর ড্রু ম্যাকেন্টায়ার কিছুভাবে কামব্যাক করার চেষ্টা করে। তারপর আবার আমরা দেখতে পাই ড্রু ম্যাকেন্টায়ার ম্যাচের মাঝখানেই তার মোবাইল নিয়ে চলে আসে। সে যে জেকব ফাটুকে মারছে সেটার একটা ভিডিও বানিয়ে ওই ম্যাচ চলতে চলছে সেটাকে সে তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে। তো এটা তো এখন ড্রু ম্যাকেন্টায়ারের স্বভাব হয়ে গেছে, একদম লাইভ টুইট করা ম্যাচ চলাকালীন। তো তারপর আমরা দেখতে পাই যে আবার যখন অ্যাকশন রিঙে যায়, একটা মোমেন্টে জেকব ফাটুর যে মুনসল্ট সেটা জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে মেরে দিয়েছিল, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার আজকে জেকব ফাটুর মুনসল্ট থেকে কিক আউট করেছিল। তো সেটা একটা দেখার মতো মোমেন্ট ছিল। তাছাড়া যেমন বললো ওয়েপন্সের তো ব্যবহার হচ্ছিল, টেবিলের ব্যবহার একটু পরে আসবে, কিন্তু চেয়ার দিয়ে মারছিল ড্রু ম্যাকেন্টায়ার জেকব ফাটুকে, জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে চেয়ার দিয়ে মারছিল। কিন্তু তারপর একটা মোমেন্টে আমরা দেখতে পাই জেকব ফাটুর ড্রু ম্যাকেন্টায়ার অ্যাকচুয়ালি রেফারির কাছ থেকে বেল্ট চেয়ে নিয়েছিল, আর বেল্ট দিয়ে জেকব ফাটুকে মারতে যাচ্ছিল, কিন্তু উল্টে জেকব ফাটুই সেই বেল্ট দিয়ে ড্রু ম্যাকেন্টায়ারকে বেশ মার মেরেছে। আর তারপর আমরা দেখতে পাই যে সুযোগ বুঝে ড্রু ম্যাকেন্টায়ার জেকব ফাটুকে একটা ক্লেমোর কিক মেরে দিয়েছিল, কিন্তু সেই ক্লেমোর থেকে জেকব ফাটু কিক আউট করে। তখন ম্যাচটা নিজের পেস ধরতে শুরু করে ধীরে ধীরে। তারপর আমরা দেখতে পাই জেকব ফাটু টপ রোপ থেকে কোনো একটা মুভ দিতে যাচ্ছিল, কিন্তু সেই সময় ড্রু ম্যাকেন্টায়ার রিংয়ের কর্নার থেকে জেকব ফাটুকে ধাক্কা মেরে দেয়, আর বাইরে একটা টেবিল সেট আপ করা ছিল, জেকব ফাটু সেই টেবিলের থ্রুতে গিয়ে পড়ে। তো একটা টেবিল ভেঙে যায়। তো তারপর আমরা দেখতে পাই যে আবার সেই জেকব ফাটু কোনোভাবে নিজেকে সামলে রিংয়ের মধ্যে আসে, আর তারপর সেই টুল বক্সটা দিয়ে অবশেষে সে ড্রু ম্যাকেন্টায়ারকে মেরে দেয়। আর টুল বক্স দিয়ে ড্রু ম্যাকেন্টায়ারকে মারার পর ড্রু ম্যাকেন্টায়ারের কনফিডেন্স যেন একদম কমে যায়। তারপর আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকেন্টায়ারকে জেকব ফাটু রিংয়ের মধ্যে একটা টেবিল সেট আপ করা ছিল, সেই টেবিলের উপর নিয়ে গিয়ে শোয়ায়, আর তারপর রিংয়ের কর্নার থেকে আরেকটা মুনসল্ট মানে জেকব ফাটুর ফিনিশার মুনসল্ট টেবিলের থ্রুতে, আর তারপর ড্রু ম্যাকেন্টায়ারকে জেকব ফাটু পিন করে দেয়, পিন করে এই ম্যাচটা জিতে যায়। তো এটা একটা আনস্যাংশন ম্যাচ ছিল। এই ম্যাচটাকেও ডাব্লিউডাব্লিউ হয়তো আরও বড় কিছু মোমেন্ট দিতে পারতো, কিন্তু যেমন বললাম যেহেতু এই দুটো ম্যাচই 1 ঘন্টার মধ্যে শেষ করতে হতো, তাই এর বেশি সময় বেঁচে ছিল না। আর সেই কারণে ডাব্লিউডাব্লিউ যেটুকু করতে পারে সেটুকু আমার মনে হয় করেছে, তাই এটা নিয়ে বেশি কমপ্লেন আমি করবো না। আর এটা তো জেকব ফাটুর জেতারই ছিল, আর এবার হয়তো ড্রু ম্যাকেন্টায়ার কিছুদিনের অফ নিতে চলেছে। যাই হোক না কেন, বেশি বড় মোমেন্ট তো আমরা পাইনি, তবু এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয় আমি বলবো ম্যাচটা ঠিকঠাক ম্যাচ ছিল, আনস্যাংশন ম্যাচ ছিল, ব্রুটালিটি ম্যাচে ছিল, যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা না হলেও ডাব্লিউডাব্লিউ চেষ্টা করেছে এই ম্যাচটাকে ঠিকঠাক মতোই বুক করার। তো সেই কারণে আমি এই ম্যাচটাকে দেবো 3 স্টার্স আউট অফ 5 স্টার্স। এবার ইএসপিএনের 1 ঘন্টা শেষ হয়ে যায়, প্রথম 1 ঘন্টা। এবার ইএসপিএন অ্যাপে আমরা চলে আসি, আমরা তো নেটফ্লিক্সেই দেখছিলাম যদিও। তো এবার শুরু হয় ওমেন্সদের ফেটাল 4-ওয়ে ম্যাচ। এবার ওমেন্সদের ফেটাল 4-ওয়ে ম্যাচে সবার প্রথমে তো আমি বলবো অ্যালেক্সা ব্লিস আজকে ব্রে হোয়াইটকে ট্রিবিউট দিয়েছিল, ব্রে হোয়াইটের যে ওই ফায়ারফ্লাই সেই থিমের আজকে সে একটা গিয়ার পরে এসেছিল, আর ওই দিক থেকে শার্লেট ফ্লেয়ার পুরো প্রজাপতি সেজে এসেছিল। তো সবার প্রথমে তাদের এন্ট্রেন্স হয়, তারপর বেলি লায়রা ভ্যালকাইরিয়ার এন্ট্রেন্স হয়, তারপর আমরা দেখতে পাই নায়া জ্যাক্স আর লেস লেজেন্ডের এন্ট্রি হচ্ছে, আর সবার শেষে এন্ট্রি হয় বেলা টুইন্সের। আর যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম নিকি বেলা আজকে ক্লিয়ার ছিল না ম্যাচে কম্পিট করার জন্য। তো নিকি বেলা বলে যে আমি ব্রি বেলার মোমেন্টকে নষ্ট করতে চাই না, সেই কারণে আমি আমার এক পুরনো বন্ধুকে ডেকেছি। আর এই পুরনো বন্ধু কে ছিল, যারা আমার কালকের ভিডিও দেখেছো তারা আগে থেকেই জানতো, এটা স্পয়েল হয়েই গেছিলো। তো সেইখানে নিকি বেলাকে রিপ্লেস করতে আজকে বেরিয়ে আসে পেজ। তো 11 বছর পর রেসেলমেনিয়াতে পেজের রিটার্ন হয়ে গেছে। এটা একটা সারপ্রাইজ ছিল, যদিও আগের থেকে স্পয়েল হয়ে গেছিলো বলে সারপ্রাইজের মতো মনে হচ্ছিল না, কিন্তু এটা একটা বড় রিটার্ন ছিল রেসেলমেনিয়াতে। তো পেজ এসে নিকি বেলাকে এই ম্যাচে রিপ্লেস করার পর আমরা দেখতে পাই যে এই ম্যাচটা শুরু হয়। এই ম্যাচটা শুরু হওয়ার পর এই ম্যাচটা ঠিকঠাক ম্যাচ চলেছিল।
প্রত্যেকটা টিমই নিজেদের চেষ্টা করেছিল নিজেদের মতো করে এই ম্যাচটাকে ইন্টারেস্টিং বানিয়ে তোলার। কিন্তু যদি এই ম্যাচের কিছু মোমেন্টের কথা বলা হয়, এই ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম যে সবথেকে বেশি ডমিনেট করছিল ল্যাস লেজেন্ড, কিন্তু সেই ল্যাস লেজেন্ডকে টেক আউট করার জন্য একটা মোমেন্টে আমরা শার্লেট ফ্লেয়ার আর পেজের একটা টিম ওয়ার্ক দেখতে পাই। আর এনএক্সটির দিনে একটা সময় শার্লেট ফ্লেয়ার আর পেজ একটা ট্যাগ টিমেই ছিল, তো সেটার একটা নস্টালজিয়া হিট করে। কিন্তু তারপর টিম ওয়ার্ক যখন শেষ হয়ে যায়, তারা যখন ল্যাস লেজেন্ডকে আর কি মেরে ধরে সাইড করে দেয়, তখন তারা নিজেদের মধ্যেই ফাইট শুরু করে দেয়। তো এই সময় আমরা দেখতে পাই যে শার্লেট ফ্লেয়ার কিছু একটা মুভ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু রিং সাইড থেকে নিকি বেলা তাকে টেনে নেয়। নিকি বেলা আজকে যে ক্রাচেসের সাহায্যে এসেছিল সেটা দিয়ে শার্লেট ফ্লেয়ারকে অ্যাটাক করে দেয়। আর সেই সময় অ্যালেক্সা ব্লিস একটা টুইস্টেড ব্লিস মারার চেষ্টা করছিল পেজকে, এবার যখন শার্লেট ফ্লেয়ারকে নিকি বেলা অ্যাটাক করে দেয়, যেহেতু ফেটাল 4-ওয়ে ম্যাচ ছিল, কোনো ডিসকোয়ালিফিকেশন তো ছিল না, ম্যাচটা থামেও না। আর কিন্তু সেটা দেখে অ্যালেক্সা ব্লিস একটু ডিস্ট্র্যাক্টেড হয়, সে যখন টুইস্টেড ব্লিস মারতে যাচ্ছিল তখন পেজ তার পা তুলে দেয় আর ওই মুভটাকে কাউন্টার করে দেয়। আর সবার শেষে আমরা দেখতে পাই তারপর পেজ নিজের ফিনিশার মেরে এই ম্যাচে অ্যালেক্সা ব্লিসকে পিন করে দেয়, আর তারপর পেজ নিজের টিমের জন্য এই ম্যাচটা জিতে যায়। আর পেজ আর ব্রি বেলা হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। তো এই একটা ম্যাচে আমার প্রেডিকশন ভুল হয়েছে, কিন্তু ঠিক আছে, এটা কিছু করার নেই, যেহেতু পেজের রিটার্ন হয়েছে, পেজকে তো মোমেন্ট দিতেই হতো, তো ঠিকঠাক আছে। তো এইভাবে আমরা দেখতে পাই যে পেজ নিকি বেলার ব্রি বেলা ম্যাচের শেষে সেলিব্রেট করতে থাকে। পেজ খুব ইমোশনাল হয়ে যায়, কারণ এটা তার রেসলমেনিয়ায় রিটার্ন ছিল, আর রিটার্ন করার সাথে সাথে এসে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো পেজের জন্য এটা খুব বড় মোমেন্ট ছিল। আর ওভারঅল ম্যাচটাকে যদি রেট করতে হয়, আমি ম্যাচ মোমেন্ট সব কিছু মিলে, যেহেতু পেজের রিটার্ন হয়েছে, পেজ নতুন চ্যাম্পিয়ন হয়েছে, তাছাড়া ম্যাচটাও ঠিকঠাক ছিল, কিছু নস্টালজিয়া হিট করেছে, অ্যালেক্সা ব্লিস ব্রে হোয়াইটকে ট্রিবিউট দিয়েছে, সব কিছু মিলে আমি এই ম্যাচটাকে দেবো 3 স্টার্স আউট অফ 5 স্টার্স। আমার মনে হয় এইটুকু ম্যাচটা ডিজার্ভ করে। ম্যাচটা খুব একটা খারাপ ম্যাচ ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি খারাপ ম্যাচ ছিল এর পরেরটা, কারণ এর পরে আমরা দেখতে পাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে সবার প্রথমে বেকি লিঞ্চের এন্ট্রেন্স হয়। বেকি লিঞ্চের এন্ট্রেন্সের সময় আমরা দেখতে পাই লাইভ তার গানটাকে গাওয়া হচ্ছিল, একটা ব্যান্ড তার গানটাকে গাইছিল। আর তারপরে এজেলির এন্ট্রেন্স হয়। এজেলির এন্ট্রেন্সে কতগুলো ছোট ছোট বাচ্চা মেয়ে এসেছিল এজেলির মতো ড্রেস পরে, আর তারা এজেলির সাথে এন্ট্রেন্স করছিল। তো এটা একটা সুইট এন্ট্রেন্স ছিল। তো কেউ তারপরে এই ম্যাচটা শুরু হয়, আর এই ম্যাচটা ভাই মনে হয় আজকে সব থেকে বোরিং ম্যাচ ছিল। আর এজেলি আর বেকি লিঞ্চ, মানে দেখে মনে হয় যেন ম্যাচটা কত বড়, কিন্তু আমার মনে হয় এজেলির জন্য না সব কিছু ঠিকঠাক কাজ করছে না। আর এজেলিকে আরও ভালোভাবে ট্রেন করতে হবে, কারণ ইন রিংয়ে এজেলিকে না খুবই ল্যাকলাস্টার মনে হচ্ছে, মানে মনে হচ্ছে কিছু তো একটা এজেলির দ্বারা হচ্ছে না। আর এই ম্যাচটাও ঠিক সেরকমই ছিল, স্লো পেস ম্যাচ ছিল প্রথমে। আর এই ম্যাচটাকে বেকি লিঞ্চ ক্যারি করার চেষ্টা করেছে, কিন্তু সত্যি কথা বলতে বেকি লিঞ্চ একা এই ম্যাচটাকে ক্যারি করতেও পারেনি। এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে এই ম্যাচের মাঝখানে বেকি লিঞ্চের সাথে জেসিকা কার, যে এই ম্যাচের রেফারি ছিল, তারই ঝামেলা শুরু হয়ে যায়, যখন আমরা দেখতে পাই একটা মোমেন্টে বেকি লিঞ্চ টার্নবাকলকে এক্সপোজ করার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় জেসিকা কার তাকে আটকে দেয়। জেসিকা কার বেকি লিঞ্চকে বাজে কিছু করতে দিচ্ছিল না, তাই সেই সময় আমরা দেখতে পাই একটা সময় আর কি জেসিকা কার আর বেকি লিঞ্চের মধ্যেই আর কি মারপিট শুরু হয়ে যায়। মারপিট বলতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর আজকে রেফারিও পিছিয়ে ছিল না, রেফারিও আজকে বেকি লিঞ্চকে ধাক্কা মেরে দিয়েছে। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে একটা ম্যান হ্যান্ডেল স্ল্যাম মেরে দিয়েছিল এজেলি বেকি লিঞ্চকে, কিন্তু বেকি লিঞ্চ তার ম্যান হ্যান্ডেল স্ল্যাম থেকে কিক আউট করে। তার আগে আমরা দেখেছিলাম যে এজেলিও বেকি লিঞ্চের একটা ম্যান হ্যান্ডেল স্ল্যাম থেকে কিক আউট করেছিল। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যে যখন যেই সাবমিশন মুভটার মাধ্যমে বেকি লিঞ্চ আর কি তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হারিয়েছিল এলিমিনেশন চেম্বারে, আজকেও এজেলি সেই সাবমিশন মুভটা অ্যাপ্লাই করেছিল, কিন্তু আজকে বেকি লিঞ্চ সেই মুভটা থেকে কোনোভাবে বেঁচে যায়। আর বেঁচে যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাই যে এজেলি আর বেকি লিঞ্চ দুজনে রিংয়ের কর্নারে চলে আসে। আর সেই সময় বেকি লিঞ্চ কী করে, রেফারি জেসিকা কারকে টেনে তাদের দুজনের মাঝখানে নিয়ে চলে আসে। এই সময় রেফারি একটু ডিস্ট্র্যাক্টেড হয়, আর রেফারি যখন ডিস্ট্র্যাক্টেড হয় তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টার্নবাকলকে আবার বেকি লিঞ্চ এক্সপোজ করে দেয়। তারপর সেই এক্সপোজ টার্নবাকলে বেকি লিঞ্চ এজেলিকে গিয়ে মারে, আর যখন এজেলির অবস্থা পুরো খারাপ হয়ে যায় তখন এজেলিকে একটা ম্যান হ্যান্ডেল স্ল্যাম মেরে দেয় বেকি লিঞ্চ, আর তারপর 1, 2, 3 আর এজেলিকে হারিয়ে বেকি লিঞ্চ হয়ে যায় ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। আর তারপর বেকি লিঞ্চ সেলিব্রেট করতে করতে সেখান থেকে যেতে থাকে। তো প্রথম কথা যেমন বললাম, ম্যাচটা খুবই স্লো পেস ম্যাচ ছিল, ল্যাকলাস্টার ম্যাচ ছিল। আর এই ম্যাচে জাস্ট এই কিছু মোমেন্টই ছিল ভালো, এর থেকে বেশি কিছু ছিল না। যেমন আমার প্রেডিকশন ছিল যে বেকি লিঞ্চ এই ম্যাচে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার প্রেডিকশনও এই ম্যাচে ঠিকই হয়েছে। তো ওভারঅল যদি এই ম্যাচটাকে রেট করতে হয়, আমি এই ম্যাচটাকে দিয়েছি জাস্ট 2 আউট অফ 5। আমার মনে হয় এর বেশি এই ম্যাচটা ডিজার্ভ করে না। যেমন বললাম, এজেলি এবার হয়তো অনেক লম্বা একটা টাইম অফ নিতে চলেছে ডাব্লিউডাব্লিউ থেকে, কিন্তু যখনই সে ফিরুক না কেন আমার মনে হয় তার একটু ভালো করে ট্রেনিং নিয়ে ফেরা উচিত, কারণ ইন রিংয়ে তাকে দেখে মনে হচ্ছে যে সে এখনও মানে অত ভালো মতো কম্পিট করতে পারছে না বা পারফর্ম করতে পারছে না। তার এখন অনেক প্র্যাকটিস দরকার বা অনেক ট্রেনিং দরকার আছে। সিএম পাঙ্ক এতে তাকে সাহায্য করতে পারে।
যাই হোক না কেন, তারপর আছে গান্থার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ। আর আমি বলবো এই ম্যাচটা ছিল নাইট ওয়ানের বেস্ট ম্যাচ, এটা তো আমি বলেই দিচ্ছি সবার প্রথমে। তো এবার ম্যাচটাকে নিয়ে একটু কথা বলি, যেখানে আমরা সবার প্রথমে দেখতে পাই যে এই ম্যাচে গান্থারের এন্ট্রেন্স হয়, তারপর সেথ রলিন্সের তার বার্ন ইট ডাউনের সাথে এন্ট্রেন্স হয়। খুব একটা স্পেশাল এন্ট্রেন্স ছিল না, কিন্তু ঠিক আছে, ঠিকঠাক এন্ট্রেন্স হয়। আর এই ম্যাচটাও শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাই যে গান্থার সেথ রলিন্সের উপর অ্যাটাক করে দেয়, আর তারপর তাদের মধ্যে কিছু ফাইট চলতে থাকে, রিংয়ের মধ্যে চলে, রিংয়ের সাইডে চলে, তারপর আলটিমেটলি তারা দুইজন আবার রিংয়ের মধ্যে ফিরে আসে, তারপর এই ম্যাচটা অফিসিয়ালি শুরু হয়। আর এই ম্যাচটা শুরু হওয়ার প্রথম 5 মিনিট দুজনই ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন দেখাচ্ছিল আমাদের, মানে কখনো মনে হচ্ছিল যে সেথ রলিন্সের পাল্লা ভারী, কখনো মনে হচ্ছিল গান্থারের পাল্লা ভারী। এরই মাঝখানে আমরা দেখতে পাই গান্থার সুযোগ বুঝে সেথ রলিন্সকে একটা পাওয়ার বোম মেরে দিয়েছিল, যেখান থেকে সেথ রলিন্স কিক আউট করেছিল। আর তারপর গান্থারকেও সুযোগ বুঝে সেথ রলিন্স একটা পেডিগ্রি আর তারপর একটা স্টম্প মেরে দিয়েছিল, আর দেখে মনে হয়েছিল গান্থারের খেলা শেষ, কিন্তু গান্থার সেখান থেকে কিক আউট করেছিল। আর তারপর সুযোগ বুঝে যখন এই ম্যাচটা নিজের পেস ধরতে থাকে, তখন গান্থার তার স্লিপার হোল্ডে সেথ রলিন্সকে আটকে দেয়, কিন্তু তখন সেখান থেকে সেথ রলিন্স বেঁচে যায়। যেই মুভটা দিয়ে সে এত লেজেন্ডদেরকে রিটায়ার করেছে, সেথ রলিন্স প্রথমবারের জন্য সেই মুভটা থেকে বেঁচে গেছিল। আর তারপর আমরা দেখতে পাই যে ওই দিক থেকে সেথ রলিন্সকে গান্থার একটা মানে গান্থারকে সেথ রলিন্স একটা সুপারপ্লেক্স মেরে দেয়, তার সাথে সাথে একটা ফ্যালকন অ্যারোও মেরে দেয়। আর তারপর গান্থারকে পিন করার চেষ্টা করে, কিন্তু গান্থার সেখান থেকেও কিক আউট করে। আর তারপরে সুযোগ বুঝে গান্থারকে সেথ রলিন্স একটা স্লিপার হোল্ডে আটকে দেয়, কিন্তু গান্থারও সেই স্লিপার হোল্ড থেকে বেঁচে যায়, মানে এসকেপ করে যায়। তারপর আমরা দেখতে পাই রিং সাইডে অ্যাকশন যায়, আর তারপর রিং সাইডে যখন অ্যাকশন যায় তখন গান্থার রিংয়ের যে অ্যাপ্রন সেইখানে মানে রিংয়ের একদম কর্নারে সেথ রলিন্সকে একটা পাওয়ার বোম মেরেছিল, এমনকি টেবিলের মধ্যেও সেথ রলিন্সকে তুলে ফেলেছিল। আর তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন সেথ রলিন্স কামব্যাক করে, তখন টেবিলের মধ্যেই সেথ রলিন্স গান্থারকে একটা পেডিগ্রি লাগিয়ে দিয়েছিল। তো এইসব এই ম্যাচে চলছিল, ম্যাচটা খুবই ফাস্ট পেস ম্যাচ চলছিল আর দুর্দান্ত ম্যাচ চলছিল। তো তারপর পেডিগ্রি লাগানোর পরে সেথ রলিন্স থেমে থাকে না, টেবিলের মধ্যেই গান্থারকে একটা স্টম্প লাগিয়ে দেয় সেথ রলিন্স। আর তারপর যখন দুজনে রিং সাইডে পড়ে থাকে, তখন সেথ রলিন্স একটু অন্যদিকে যায় আর কি রিংয়ের। আর সেই সময় আমরা দেখতে পাই দূর থেকে ব্রন ব্রিকার, যেমন আমাদের এক্সপেকটেশন ছিল, ব্রন ব্রিকারের এই ম্যাচে রিটার্ন হয়, আর ব্রন ব্রিকার এসে সেথ রলিন্সকে একটা স্পিয়ার মেরে দেয়। আর সেই স্পিয়ারটা খাওয়ার পর সেথ রলিন্সের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর ব্রন ব্রিকার সেথ রলিন্সকে রিংয়ের মধ্যে তোলে, আর রেফারি যেহেতু সে সময় গান্থারকে চেক করছিল, রেফারি এসব দেখতে পায় না। তারপর যখন গান্থারের রেফারি রিংয়ে আসে, তখন ব্রন ব্রিকার সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই গান্থার এই সুযোগটাকে বুঝে মানে সেথ রলিন্সকে আবার নিজের স্লিপার হোল্ডে আটকে দেয়, আর এবার স্লিপার হোল্ড থেকে সেথ রলিন্স বাঁচতে পারে না, আর সেথ রলিন্স তারপর অজ্ঞান হয়ে যায়, আর গান্থার এই ম্যাচটাকে জিতে যায়। তো যেমন প্রেডিক্ট করেছিলাম যে ব্রন ব্রেকার আসবে, সেথ রলিন্সকে কস্ট করাবে, ঠিক তাই হয়েছে, গান্থারও এই ম্যাচটা জিতে গেছে। আর যেমন বললাম ম্যাচটা দুর্দান্ত ছিল। আর ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে পল হেমন সেখানে আসে, আর ব্রন ব্রেকার আর পল হেমন সেলিব্রেট করতে যায়, আর ওই দিক থেকে সেথ রলিন্সও খুব রাগের সাথে ব্রন ব্রেকারের দিকে তাকিয়ে থাকে যে তুই আবার এসে আমাকে স্ক্রু করে দিলি। কিন্তু সেই সময় একটা মোমেন্ট আসে যখন আমরা দেখতে পাই একদম এন্ট্রেন্সের থেকে ব্রন ব্রেকার দৌড়ে এসে একটা লম্বা দৌড়ে এসে সেথ রলিন্সকে একটা স্পিয়ার মারে, আর সেই স্পিয়ারটা খেতে সেথ রলিন্সের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আবার ব্রন ব্রেকার এন্ট্রেন্সের দিকে যায়, যেখানে তার অপেক্ষা করছিল পল হেমন। আর তারপর পল হেমন তো ব্রন ব্রেকারকে দেখে বিশাল আনন্দ পেয়েছে, তারা দুজনকে হাগ করে, আর ব্রন ব্রেকার আর পল হেমন সেলিব্রেট করতে থাকে। তো যেমন বললাম ম্যাচটাও দুর্দান্ত ছিল। এই ম্যাচ থেকে আমরা যা এক্সপেক্ট করেছিলাম সব কিছুই হয়েছে, ঠিক যেমন আমি প্রেডিক্ট করেছিলাম এই ম্যাচটা ঠিক সেইভাবেই চলেছে। আর ম্যাচটা অ্যাকচুয়ালি ভালো ম্যাচ ছিল। তো এই ম্যাচটাকে যদি রেট করতে হয়, আমি এই ম্যাচটাকে দেবো 4 আউট অফ 5 স্টার্স রেটিং। আমার মনে হয় এই ম্যাচটাই আজকের রেসলমেনিয়ার সব থেকে বেস্ট ম্যাচ ছিল নাইট ওয়ানের। নেক্সট আমরা দেখতে পাই লিভ মর্গান ভার্সেস স্টেফিনি ভ্যাকারের ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে লিভ মর্গানের স্পেশাল এন্ট্রেন্স হয় তার ট্রাবল গানটার সাথে, যেখানে সে লাইভ পারফর্ম করে সেই গানটাকে। আর সুন্দর এন্ট্রেন্স ছিল লিভ মর্গানের। আর তারপর আমরা যখন দেখি যে ম্যাচটা শুরু হয়, আমি বলবো এই ম্যাচটা মনে হয় সব থেকে ছোটো ম্যাচ ছিল এই বছরের রেসলমেনিয়ার নাইট ওয়ানের। এই ম্যাচটাকে বেশি টাইম দেওয়া হয় না, এই ম্যাচটা শুরু থেকেই ফার্স্ট পেস ম্যাচই চলেছিল। আমরা প্রথমেই দেখতে পাই যে স্টেফিনি ভ্যাকার লিভ মর্গানকে ডেভিলস কিস মেরে দিয়েছিল, আর তারপর লিভ মর্গান একটা অবলিভিয়ানও মেরে দিয়েছিল সুযোগ বুঝে, কিন্তু স্টেফিনি ভ্যাকার প্রথমে অবলিভিয়ান থেকে কিক আউট করে। তো তারপর ম্যাচটা ঠিকঠাক ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে, কিন্তু তারপর যেমন আশা করা যাচ্ছিল যে লিভ মর্গানের ম্যাচ জাজমেন্টের ইন্টারফিয়ারেন্স তো হবেই, একটা মোমেন্টে আমরা দেখতে পাই যে রক্সেন পেরেজ এসে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। রেফারির নজর যখন রক্সেন পেরেজের দিকে ছিল, তখন আরেক দিক থেকে রাকেল রড্রিগেজ এসে স্টেফিনি ভ্যাকারকে অ্যাটাক করে দেয়, সেই সুযোগটাকে লিভ মর্গান তোলার চেষ্টা করে, কিন্তু স্টেফিনি ভ্যাকার সেখান থেকে আবার কামব্যাক করার
পর আমরা দেখতে পাই যে রিং সাইডে অ্যাকশন যায়, যেখানে জাজমেন্ট ডেকে স্টেফিনি ভ্যাকার মানে সাইড করার চেষ্টা করছিল, কিন্তু জাজমেন্টের দিকে যখন স্টেফিনি ভ্যাকারের নজর ছিল তখন লিভ মর্গান আবার নিজের মোমেন্টামকে ফিরে পেয়ে যায়। আর লিভ মর্গান যখন নিজের মোমেন্টাম ফিরে পেয়ে যায় তখন লিভ মর্গান সবার প্রথমে ওই স্টিল স্টেপসে স্টেফিনি ভ্যাকারকে দিয়ে মারে, তারপর তাকে রিংয়ের মধ্যে ছুঁড়ে মারে, তারপর একটা টপ রোপ থেকে একটা মুভ মেরেছিল, আর তারপর লাস্টে যখন আরেকটা অবলিভিয়ান মেরে দিয়েছিল তখন আর স্টেফিনি ভ্যাকার কিক আউট করতে পারে না। এই অবলিভিয়ানটা খাওয়ার পর স্টেফিনি ভ্যাকার এই ম্যাচটা হেরে যায়। লিভ মর্গান এই ম্যাচে স্টেফিনি ভ্যাকারকে হারিয়ে হয়ে যায় ব্র্যান্ড নিউ ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর তারপর আমরা দেখতে পাই লিভ মর্গানের সাথে সেলিব্রেট করতে সবার প্রথমে ডমিনিক মিস্ট্রিও আসে, আর তারপর ধীরে ধীরে রাকেল রড্রিগেজ আর রক্সেন পেরেজও তাকে জয়েন করে। আর লিভ মর্গান বলে যে আমি তোমাদের বলেছিলাম আমি হলাম দ্য গ্রেটেস্ট ওমেন্স চ্যাম্পিয়ন অফ অল টাইম। এইভাবে তারা সেলিব্রেট করতে থাকে। তো যেমন বললাম ম্যাচটাকে অনেকটাই ছোট রাখা হয়েছিল, হয়তো টাইম আর বেশি বেঁচে ছিল না, মেন ইভেন্টটাকে অনেক কিছু করতে হতো, এবার করেছে কিনা সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু এই ম্যাচটা ছোটোখাটো ম্যাচ ছিল, আর ওভারঅল যদি ম্যাচটাকে আর সব মোমেন্টটাকে রেট করতে হয় আমি বলবো লিভ মর্গান নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, এটাই যা ভালো কথা ছিল এই ম্যাচ থেকে। বাকি এই ম্যাচটাকে আমি দেবো জাস্ট 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। যাই হোক না কেন, তারপর আমরা আমাদের হোস্ট জন সিনাকে আবার দেখতে পাই, যেখানে জন সিনা এই বছরের রেসলমেনিয়ার অ্যাটেন্ডেন্সকে অ্যানাউন্স করতে এসেছিল। আর এই বছর ডাব্লিউডাব্লিউ বাড়িয়ে চড়িয়ে কিছু বলেনি, এই বছর ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্সকে অ্যানাউন্স করেছে, যেটা ছিল 50,816 জন। কিন্তু তারপর যখন জন সিনা এটা অ্যানাউন্স করে তখন আমরা দেখতে পাই সেখানে রিটার্ন হয় বিয়াঙ্কা ব্লেয়ারের। এবং আমি বিয়াঙ্কা ব্লেয়ার আজকে এলো কেন? আসতেই যদি হতো কালকে আসতে পারতো জেড কার্গিল আর রিয়া রিপ্লির ম্যাচে, তো আজকে বিয়াঙ্কা ব্লেয়ার আসতে গেল কেন? কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ারের এখানে রিটার্ন হয়, বিয়াঙ্কা ব্লেয়ার রিংয়ে যায়, রিংয়ে গিয়ে বলে যে বিয়াঙ্কা ব্লেয়ারও আমাদের সবাইকে মিস করেছে। আর তারপর বিয়াঙ্কা ব্লেয়ার একটা খুশির খবর দেয়, যেটা হচ্ছে যে রেসলমেনিয়া আমরা সারপ্রাইজের জন্য জানি, আর আরেকটা সারপ্রাইজ আছে আমাদের জন্য, যেটা হচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ার প্রেগনেন্ট। মানে আজকে রিটার্ন তো ছিল, কিন্তু রিটার্নের পর বিয়াঙ্কা ব্লেয়ার আবার অদৃশ্যই হতে চলেছে, কারণ এখন সে প্রেগনেন্ট হয়ে গেছে, আর এখন যতদিন না তার বাচ্চা হচ্ছে ততদিন আমরা আর তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। কিন্তু যাই হোক না কেন, এটা তার জন্য একটা খুশির খবর। তো কংগ্রাচুলেশনস টু বিয়াঙ্কা ব্লেয়ার। আমরা দেখতে পাই জন সিনাও তাকে কংগ্রাচুলেট করে, আর জন সিনা তারপর অ্যাটেন্ডেন্সটাকেও আরও একজন বাড়িয়ে দেয় আর বলে এখন অ্যাটেন্ডেন্স হয়ে গেছে 50,817। তো এটা একটা ভালো মোমেন্ট ছিল, একটা সুইট মোমেন্ট ছিল রেসলমেনিয়ার। আর বিয়াঙ্কা ব্লেয়ারের জন্য একটা খুশির মোমেন্ট ছিল যে রেসলমেনিয়াতে সে তার প্রেগনেন্সিকে অ্যানাউন্স করেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কংগ্রাচুলেশনস টু বিয়াঙ্কা ব্লেয়ার। তারপর আমরা দেখতে পাই হল অফ ফেম সেরেমনির যারা যারা এই বছর হল অফ ফেমে ইন্ডাক্ট হয়েছিল তারা একে একে আসে, তাদের সবাইকে ইন্ট্রোডিউস করা হয়, সবার লাস্টে এজে স্টাইলস আর স্টেফিনি ম্যাকম্যান বেরিয়ে আসে। কিন্তু তারপর সময় চলে আসে আজকের নাইট ওয়ানের মেন ইভেন্টের, যেটা ছিল র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচে সবার প্রথমে আমরা দেখতে পাই প্যাট ম্যাকাফির এন্ট্রান্স হয়, যেখানে প্যাট ম্যাকাফিকে তো সবাই ভরে ভরে বু করছিল, আর প্যাট ম্যাকাফিও সবাইকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছিল, মানে পুরো একটা হিলিশ এন্ট্রেন্স হয় প্যাট ম্যাকাফির। তারপর র্যান্ডি অর্টনের এন্ট্রেন্স হয়, র্যান্ডি অর্টনের এন্ট্রেন্সের শুরুতে যে সাপের গ্রাফিক্সটা দেখানো হয়েছে, ভাইপারের গ্রাফিক্স, তার সাথে র্যান্ডি অর্টন যে এন্ট্রেন্সটা করেছে সেটা র্যান্ডি অর্টনের একটা আলাদাই অরা ফিল হচ্ছিল। আর তারপর সবার শেষে এন্ট্রেন্স হয় আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি রোডসের। আমি বলবো আজকের রেসলমেনিয়ার বেস্ট এন্ট্রেন্স ছিল কোডি রোডসের, যেখানে কোডি রোডসের এতদিনের ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা ভার্সনকে দেখানো হয়, স্টারডাস্টকেও দেখানো হয়, আর তার সাথে সাথে কোডি রোডস আজকে এন্ট্রেন্স করে, আর এন্ট্রেন্সটা সত্যি দুর্দান্ত ছিল, আর কোডি রোডসের এন্ট্রেন্স দুর্দান্ত তো হতেই হতো। যাই হোক না কেন, তারপর আমরা দেখতে পাই সবার প্রথমে এই ম্যাচে প্যাট ম্যাকাফি র্যান্ডি অর্টনকে ইন্ট্রোডিউস করে, তারপর কোডি রোডসকে ইন্ট্রোডিউস করা হয়। ম্যাচটা শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাই প্যাট ম্যাকাফি আর র্যান্ডি অর্টন মিলে কোডি রোডসের উপর অ্যাটাক করে দেয়, আর দেখে মনে হয় যে কোডি রোডসের অবস্থা তো খারাপ হতে চলেছে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে কোনোভাবে র্যান্ডি অর্টনকে কোডি রোডস সাইড করে, আর তারপর প্যাট ম্যাকাফিকে কোডি রোডস একটা ক্রস রোডস লাগিয়ে দেয়। তারপর সে রিং সাইডে যায়, প্যাট ম্যাকাফিকে রিংয়ের উপর বলছি অ্যানাউন্সের টেবিলের উপর শুয়ে দেয়। সেই সময় আমরা দেখতে পাই জেলি রোলকে। তো প্যাট ম্যাকাফি আর জেলি রোলকে আমরা ম্যাচ শুরু হওয়ার আগেই দেখতে পেয়ে গেছিলাম তাদের কাণ্ড কারখানা করতে। তো জেলি রোল তারপর আসে, আর তারপর জেলি রোল সে অ্যানাউন্সের টেবিলে একটা স্প্ল্যাশ মারে প্যাট ম্যাকাফির উপর, আর প্যাট ম্যাকাফির খেলা এই ম্যাচে প্রথম দিকে মনে হয় শেষ হয়ে গেছে। তো আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউর মেডিকেল পার্সনরা আসে, আর তারপর স্ট্রেচারে করে প্যাট ম্যাকাফিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো জেলি রোল আর প্যাট ম্যাকাফির এইটুকুই রোল ছিল প্রথম দিকে। তো র্যান্ডি অর্টন তারপর চিন্তায় পড়ে যায় যে এবার কী হবে, প্যাট ম্যাকাফি তো চলে গেল, এবার আমাকে একাই যা করার করতে হবে। তো তারপর ম্যাচটা অফিসিয়ালি শুরু হয়, আর এই ম্যাচটা প্রথম দিকে একটু স্লো পেসে শুরু হয়। আর এই ম্যাচটার গল্প এটাই ছিল যে র্যান্ডি অর্টনের পিঠে বা র্যান্ডি অর্টনের ব্যাকে কোনো একটা সমস্যা হয়েছে, র্যান্ডি অর্টন সেটার জন্য একটু মানে কষ্ট পাচ্ছে, আর ম্যাচে ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছে না, 100% নেই। আর কোডি রোডস আজকে কোনো মায়া দেওয়া দেখায়নি, কোডি রোডস আজকে সেটারই ফায়দা তোলার চেষ্টা করছিল। তো তবু যাই হোক, সুযোগ বুঝে আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন কোডি রোডসকে একটা সুপার প্লেক্স মেরে দিয়েছিল, যার ফলে তার
পিঠ মানে আরও মানে ব্যাকের অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপর ম্যাচটা ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তো কোডি রোডসই ডমিনেট করছিল, যেমন বললাম আজকে ওই ব্যাকের ইস্যু নিয়েই আর কি র্যান্ডি অর্টন এই ম্যাচে পিছিয়ে পড়েছিল আর কোডি রোডস ডমিনেট করা শুরু করে দিয়েছিল। তো তারপর আমরা দেখতে পাই যে একটা সময় রিং সাইডে যখন র্যান্ডি অর্টনকে কোডি রোডস ঠেলে ওই রিংয়ের যে পোলগুলো থাকে সাইডে তার মধ্যে ঠেলে দেয়, তখন র্যান্ডি অর্টনের মাথা ফেটে যায়, র্যান্ডি অর্টনের মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। আর তারপর তো কোডি রোডস আবার পুরো ম্যাচে ডমিনেট করছিল। কিন্তু তারপর যখন কোডি রোডস র্যান্ডি অর্টনকে একটা ক্রস রোডস লাগিয়ে দিয়েছিল, তখন আমরা দেখতে পাই যে মানে র্যান্ডি অর্টনকে না অ্যাকচুয়ালি ক্রস রোডস লাগানোর চেষ্টা করছিল র্যান্ডি অর্টনকে, সেই সময় র্যান্ডি অর্টন কোডি রোডসকে একটা ক্রস রোডস লাগিয়ে দিয়েছিল আর কোডি রোডস সেখান থেকে কিক আউট করেছিল। এবার র্যান্ডি অর্টন যখন কোডি রোডসের মুভ চুরি করেছে তখন কোডি রোডস এবার র্যান্ডি অর্টনের মুভ চুরি করতো, তো র্যান্ডি অর্টনকে কোডি রোডস সুযোগ বুঝে একটা আরকেও লাগিয়ে দিয়েছিল, কিন্তু সে আরকেও থেকেও র্যান্ডি অর্টন কিক আউট করেছিল। তারপর আবার রিংয়ের বাইরে অ্যাকশন যায়, আমরা দেখতে পাই রিংয়ের বাইরে সব কিছু চলতে থাকে। আর এরই মাঝখানে আমরা দেখতে পাই যে যখন আবার রিংয়ের ভেতর তারা দুজন ফিরে আসে তখন র্যান্ডি অর্টন আউট অফ নোওয়্যার একটা আরকেও লাগিয়ে দেয় কোডি রোডসকে, কিন্তু কোডি রোডস সেখান থেকেও কিক আউট করেছিল। তার কারণ হচ্ছে কিক আউট করেছিল বলতে তার কারণ হচ্ছে র্যান্ডি অর্টন তখন রেফারিকেও একটা আরকেও লাগিয়ে দিয়েছিল। আর কিক আউট করার পর যখন রেফারিকে আরকেও লাগিয়ে দিয়েছিল তখন রেফারির খেলা তো এই ম্যাচে শেষ হয়ে যায়। আর রেফারির খেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে পিন করার মতো কেউ আর থাকে না, তখন র্যান্ডি অর্টন আবার কোডি রোডসকে একটা আরকেও লাগিয়ে দেয়। আর সেই সময় পিন করার জন্য দূর থেকে রেফারির পোশাক পরে ছুটে আসে আবার প্যাট ম্যাকাফি, মানে প্যাট ম্যাকাফি আবার এই ম্যাচে রিটার্ন করেছিল। আর আমার দেখে মনে হয়েছিল যে এবার যখন প্যাট ম্যাকাফি আসছে তখন হয়তো প্যাট ম্যাকাফি এসে তাড়াতাড়ি করে পিন করবে আর র্যান্ডি অর্টন ম্যাচটা জিতে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি রিংয়ে এসে প্যাট ম্যাকাফি খুব স্লো পিন করে আমার মনে হয়, মানে স্লো কাউন্ট করে, আর যার ফলে কোডি রোডস আবার কিক আউট করে। আর তারপর র্যান্ডি অর্টনের অবস্থা খারাপ হয়ে যায়, র্যান্ডি অর্টন পুরো পাগল হয়ে যায়, র্যান্ডি অর্টন বুঝতে পারে না সে কী করবে। আর এই সময় আমরা দেখতে পাই যে র্যান্ডি অর্টন কোডি রোডসের দিকে একটা পান্ট কিকের জন্য যাচ্ছিল, কিন্তু কোডি রোডসকে পান্ট কিক না মেরে র্যান্ডি অর্টন প্যাট ম্যাকাফিকেই একটা আরকেও মেরে দেয়। আর যখন প্যাট ম্যাকাফিকে আরকেও মেরে দিয়েছিল তখন তো পুরো ক্রাউড ফেটে পড়েছিল। আর যখন রেফারি উল্টে গেছিলো তখন এখানে কোডি রোডসের এক্সপিরিয়েন্স কাজে লেগেছে, কারণ তারপর র্যান্ডি অর্টন কোডি রোডসকে লো ব্লো মারার চেষ্টা করছিল, কিন্তু কোডি রোডসকে সে লো ব্লো মারতে পারে না, উল্টে আজকে কোডি রোডস র্যান্ডি অর্টনকে লো ব্লো মেরে দিয়েছিল। মানে আজকে পুরো ম্যাচটা দেখে মনে হচ্ছিল যে কোডি রোডস হচ্ছে হিল সুপারস্টার আর র্যান্ডি অর্টন হচ্ছে ফেস সুপারস্টার, কিন্তু গল্প যদিও আলাদা ছিল, কিন্তু কোডি রোডস আজকে পুরো একটা হিল সুপারস্টারের মতো ম্যাচে কম্পিট করেছে। যাই হোক না কেন, আমরা দেখতে পাই যখন প্যাট ম্যাকাফি আর কেউ খেয়ে যায় তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোডি রোডস মাত্র একটা ক্রস রোডস মারে র্যান্ডি অর্টনকে, আর র্যান্ডি অর্টন আর কিক আউট করতে পারে না। রেফারি আবার কোনোভাবে উঠে যায়, রেফারি তারপর পিন করে 1 2 3, আর র্যান্ডি অর্টনকে হারিয়ে কোডি রোডস তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে সাকসেসফুলি রিটেন করে নেয়। তো এত কিছু করার পরও কোডি রোডস আলটিমেটলি রিটেনই করলো আর র্যান্ডি অর্টন 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারলো না। তো মুড তো সেটা দেখে অলরেডি খারাপ হয়ে গেছিলো, কিন্তু ডাব্লিউডাব্লিউ ভাবলো যে এইভাবে তো আবার শেষ করলে লোকজন আবার খেপে যাবে, তাই একটুখানি মানে কামব্যাক করার জন্য কি করলো আমরা দেখতে পেলাম যখন কোডি রোডস টাইটেলটা নিয়ে সেলিব্রেট করছিল তখন র্যান্ডি অর্টন ম্যাচ শেষ হওয়ার পর সেই টাইটেলটাকে কোডি রোডসের হাত থেকে নেয়, সেই টাইটেলটা দিয়ে কোডি রোডসকে অ্যাটাক করে, আর তারপর যখন কোডি রোডস নিচে পড়ে থাকে তখন আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন কোডি রোডসকে মেরে দেয় একটা পান্ট কিক। এবার এটা যদি মারারই ছিল তাহলে এটা ম্যাচে মারতে ক্ষতিটা কী ছিল? ডাব্লিউডাব্লিউ কি পাগল হয়ে গেছে? মানে এই ম্যাচে হলোটা কি? এই ম্যাচে র্যান্ডি অর্টন প্যাট ম্যাকাফিকে মেরে দিল, তাহলে প্যাট ম্যাকাফির সাথে এতদিন থাকার কি মানে ছিল? তাছাড়া দেখলাম যে কোডি রোডস এই ম্যাচে হিলের মতো আচরণ করলো, যেখানে র্যান্ডি অর্টনের হিলের মতো আচরণ করা দরকার ছিল। র্যান্ডি অর্টনের তো অলরেডি একবার হিল টার্ন হয়ে গেছিলো, তাহলে রাসেলমেনিয়ার শেষে আবার হিল টার্ন করানোর মানেটা কী ছিল? তার মানে প্রথমটা কি হিল টার্ন ছিল না? তো পুরো কনফিউজিং একটা ম্যাচ ছিল, ম্যাচে কী হলো না হলো কিছুই ছাতার মাথা বোঝা গেল না। লাস্টে আমরা দেখতে পেলাম যে রাসেলমেনিয়া শেষ হতে হতে সেই টাইটেলটা নিয়ে র্যান্ডি অর্টন দাঁড়িয়ে আছে আর কোডি রোডস নিচে পড়ে আছে। তো তার মানে র্যান্ডি অর্টন আর কোডি রোডসের ফিউড এখনও কন্টিনিউ হবে, কিন্তু এই কাজটা র্যান্ডি অর্টন ম্যাচে কেন করলো না, ম্যাচের শেষে কেন করলো? কারণ সে তো হিল, সে তো করতেই পারতো। তো র্যান্ডি অর্টন কি আবার নিজের 100% দিল না এই ম্যাচে? তো অনেক কিছু কনফিউশন আছে, দেখে মনে হচ্ছিল যে ডাব্লিউডাব্লিউ পাগল হয়ে গেছে, তারা নিজেরাই ভুলে গেছিলো যে র্যান্ডি অর্টনের হিল টার্ন হয়ে গেছে, কোডি রোডস একজন ফেস সুপারস্টার, র্যান্ডি অর্টন একজন হিল সুপারস্টার, সব কিছুই যেন এই ম্যাচে ঘেটে হয়ে গেছিলো। রকের রিটার্ন আমরা দেখতে পাইনি, রকের কথা ছেড়ে দাও, আমি রককে নিয়ে বেশি আলোচনাও করতে চাই না, কিন্তু এই ওভারঅল ম্যাচটাকে যদি রেট করতে হয় আমি পুরো ম্যাচটাকে দেবো 3.5 স্টার্স আউট অফ 5 স্টার্স, কারণ প্রচুর কনফিউজিং ম্যাচ ছিল, এটা পুরো পরিষ্কারভাবে কিছু বোঝা যায়নি।
আর ঠিকঠাক মোমেন্টও ছিল না, কারণ সবাই র্যান্ডি অর্টনকে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। আর কোডি রোডস আবার রিটার্ন করে গেছে, আর রিটার্ন করবে নাই বা কেন। কোডি রোডস হলো আমাদের ট্রিপল এইচের সোনার টুকরো ছেলে, আর এইভাবেই রেসেলমেনিয়া নাইট 1 শেষ হয়। ওভারঅল যদি নাইট 1কে রেট করতে হয়, আমি নাইট 1কে দেবো 3/5 স্টার্স ওভারঅল। এবার দেখা যাক, এখন নাইট 2 বাকি আছে, বাকি আসা নাইট 2 থেকেই আমরা রাখতে পারি। নাইট 1 তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর রেসেলমেনিয়ার পর আর কি হয়েছে আর কি আপডেট আছে সেটা নিয়ে পারলে আজকে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। ততক্ষণ তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে আসতে পারো, যে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, কেমন লাগলো কেমন না লাগলো, তোমাদের পার্সোনাল রেটিংস কি রেসেলমেনিয়া নাইট 1কে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।